দ্য ডিবেটে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বাংলা সাহিত্যের দুই মহীরুহকে নিয়ে আলোচনা করব, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। আর আমাদের আলোচনার কেন্দ্রে থাকবে একটা বহু পুরনো কিন্তু আমার মনে হয় অত্যন্ত জরুরি প্রশ্ন। রবীন্দ্রনাথের তৈরি করা যে বিশাল সাহিত্যিক পরিমণ্ডল, তার মধ্যে দাঁড়িয়েও নজরুল কি ভাষা, ভাবনা আর জীবনবোধে সম্পূর্ণ নতুন এক পথের দিশারি হতে পেরেছিলেন, নাকি তার বিদ্রোহটা আসলে রবীন্দ্র দর্শনেরই এক নতুন যুগোপযোগী প্রকাশ ছিল? হ্যাঁ, আর এখানেই আমাদের আজকের বিতর্ক। আমার অবস্থান বলতে গেলে খুব পরিষ্কার। আমি মনে করি নজরুল রবীন্দ্র প্রভাবের বৃত্তটা পুরোপুরি ভেঙে বেরিয়ে এসেছিলেন এবং বাংলা কাব্যে এক সম্পূর্ণ স্বতন্ত্র ও মৌলিক ধারার জন্ম দিয়েছিলেন। আর আমার দৃষ্টিকোণ থেকে নজরুলের স্বাতন্ত্র্য অবশ্যই অনস্বীকার্য, কিন্তু তাকে রবীন্দ্রনাথের তৈরি করা সাহিত্যিক ও দার্শনিক জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেখাটা শায়দ ঐতিহাসিক ভুল হবে। দেখুন, রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যে নজরুল ছিলেন প্রথম সত্যিকারের মৌলিক প্রতিভা। ধরুন ১৯২২ সালে যখন তার অগ্নিবীণা বেরোল, সেটা তো শুধু একটা বই ছিল না, ওটা ছিল একটা বিস্ফোরণ। পরাধীনতার অন্ধকারে গোটা দেশ যখন মুক্তির পথ খুঁজছে, তখন নজরুলের কণ্ঠে যে আগুন ঝরছিল তা ছিল একেবারেই নতুন। তার কবিতার ছন্দ, শব্দচয়ন আর বক্তব্যের যে দ্বিধাহীন ভঙ্গি, সেটা বাংলা সাহিত্যের ভক্তি আর নিবেদনের যে শান্ত পেলব আবহা, তাকে সুজোরে একটা ধাক্কা দিয়েছিল। শুধু তাই নয়, নজরুল একটা বিশাল ঐতিহাসিক দায়িত্বও পালন করেছেন। তিনি বাঙালি মুসলিম সমাজকে তাদের নিজস্ব আরবি ফার্সি শব্দ ব্যবহার করে সাহিত্য রচনার আত্মবিশ্বাস জুগিয়েছেন। এতদিন ভরে যে একটা হীনমন্যতা ছিল, তিনি প্রায় একাই তা দূর করে দিয়েছিলেন। এটা কিন্তু কোনো ছোট কাজ নয়, এটা ছিল একটা কালচারাল রিঅ্যাওয়েকেনিংয়ের মতো। হ্যাঁ, আপনার কথার আবেগটা আমি অবশ্যই বুঝতে পারছি, কিন্তু প্রেক্ষাপটটা ওটা ভুললে তো চলবে না। নজরুল যখন সাহিত্যে জগতে আসছেন সেই ১৯২০ সাল নাগাদ, রবীন্দ্রনাথ শুধু বাংলা নয়, বিশ্ব সাহিত্যের আকাশে তখন মধ্যগগনে। তিনি এমন একটা মানদণ্ড, এমন একটা রুচি তৈরি করে দিয়েছেন যেখান থেকে সচেতন বা অচেতনভাবে সরে থাকাটা প্রায় অসম্ভব ছিল। আর নজরুল নিজেও তো ছিলেন গভীর রবীন্দ্রভক্ত। তার পরিচিতরা বলতেন তিনি ঘণ্টার পর ঘণ্টা রবীন্দ্রনাথের গান গাইতে পারতেন। গীতাঞ্জলি তো তার প্রায় মুখস্থ ছিল। তিনি তো নিজেই স্বীকার করেছেন যে রবীন্দ্রনাথের উপন্যাস পড়েই তিনি লেখক হওয়ার স্বপ্ন দেখেছিলেন। আর বিদ্রোহের যে কথা বলছেন, সেই চেতনা কি রবীন্দ্রনাথে একেবারেই ছিল না? রক্তকরবী নাটকে যান্ত্রিক সভ্যতার বিরুদ্ধে নন্দিনীর যে প্রতিবাদ, বা ওরা কাজ করে কবিতায় তথাকথিত সভ্য সমাজের বিরুদ্ধে ব্রাত্যদের যে উত্থান, সেগুলোও তো বিদ্রোহ। হ্যাঁ, মানছি নজরুলের প্রকাশভঙ্গি ছিল অনেক বেশি সরাসরি, অনেক বেশি উচ্চকিত, কিন্তু চেতনার মূল সুরটা তো একেবারে অচেনা ছিল না। আর সবকিছুর ঊর্ধ্বে দুজনের মানবতাবাদ। রবীন্দ্রনাথ বলছেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, আর নজরুল বলছেন মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। ভাষাটা আলাদা হতে পারে, কিন্তু দার্শনিক ভিত্তিটা তো বলতে গেলে একই। এখানেই আমার মূল আপত্তিটা। আপনি যে দার্শনিক ভিত্তির কথা বলছেন, আমি মনে করি তার প্রয়োগ এবং উৎস দুটোই সম্পূর্ণ ভিন্ন। চলুন ভাষা আর শৈলীর কথায় আসি। নজরুল কিন্তু সচেতনভাবে রবীন্দ্রকাব্যের যে নরম মসৃণ ভাষা, সেটাকে এড়িয়ে গেছেন। তার ভাষা ছিল কর্কশ, পুরুষালী এবং উদ্দীপনায় ভরা। আপনি বিদ্রোহী কবিতার প্রথম কয়েকটা লাইন ভাবুন তো, বল বীর, বল উন্নত মমশির, শিরে নেহারি আমারই, নতশির ওই শিখর হিমাদ্রির। এই যে শব্দের অভিঘাত, এই যে ছন্দের সামরিক গতি, এটা কি আগে বাংলা কবিতায় কেউ শুনেছে? এটা ছিল একটা সনিক অ্যাসল্ট। স্বয়ং রবীন্দ্রনাথ পবিত্র গঙ্গোপাধ্যায়কে কি বলেছিলেন মনে আছে? নজরুলের কাব্যে অশিরের ঝনঝনানি আছে। আমি যদি তরুণ হতাম, আমার কলমেও ওই একই ঝঙ্কার বাজত। এর চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে? রবীন্দ্রনাথ নিজে স্বীকার করছেন যে নজরুলের মধ্যে এমন একটা শক্তি আছে যা তার নিজের মধ্যে সেই মুহূর্তে নেই। এটা তো অনুকরণ নয়, এটা তো অতিক্রম করার প্রয়াস। যুক্তিটা খুবই আকর্ষণীয়, কিন্তু আপনি কি বিষয়টাকে একটু একপেশেভাবে দেখছেন না? আপনি বিদ্রোহীর কথা বলছেন, কিন্তু নজরুলের যে বিশাল সঙ্গীত সম্ভার, সেটার কথা ভুলে যাচ্ছেন। তার গজল বা প্রেমের গানগুলো শুনলে কি মনে হয়? মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, বা ধরুন আলগা করগ খোপার বাঁধন।
এই গানগুলোর যে রোমান্টিক সংবেদনশীলতা, যে গীতিকবিতার ধারা, তার ভিত্তিটা কে তৈরি করেছিলেন? সেটা তো রবীন্দ্রনাথই। নজরুল সেই প্রতিষ্ঠিত কাঠামোর মধ্যেই নতুন সুর, নতুন শব্দ, যেমন ধরুন আরবি ফার্সি গজলের আঙ্গিক এনেছেন। কিন্তু মূল যে রোমান্টিক আবেদনটা, সেটা তো অস্বীকার করেননি। তিনি রবীন্দ্রসঙ্গীতের পাশেই নজরুল গীতি তৈরি করেছেন, তাকে সম্পূর্ণ বাতিল করে নয়। তাই আমার মনে হয় তিনি রবীন্দ্র নির্মিত ভিত্তির ওপরেই এক নতুন এবং ভিন্নধর্মী ইমারত করেছেন, কিন্তু ভিত্তিটা রবীন্দ্রনাথেরই। কিন্তু সেই ইমারতের নকশা তো সম্পূর্ণ আলাদা, আর তার কারণ হল দর্শন। আপনি দুজনের মানবতাবাদের মিলের কথা বলছিলেন, আমার মতে এখানে মিলের চেয়ে অমিলটাই বেশি গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথের মানবতাবাদ মূলত দার্শনিক, আধ্যাত্মিক এবং বলতে গেলে অনেকটাই বায়বীয়। ওটা একটা ইউনিভার্সাল কনসেপ্ট। কিন্তু নজরুলের মানবতাবাদ অনেক বেশি নক্কর, মানে মাটির কাছাকাছি। তিনি যখন বলেন, দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাহাব তারে ঠেলে দিল নিচে ফেলে, তখন তিনি কোনো বিমূর্ত মানবতার কথা বলছেন না। তিনি বলছেন নির্দিষ্ট শ্রেণীর শোষণ আর বঞ্চনার কথা। তার কৃষাণের গান, শ্রমিকের গান, এগুলো তো প্রায় সরাসরি সাম্যবাদের ইশতেহার। এই যে শ্রেণী সচেতন প্রত্যক্ষ রাজনৈতিক দ্রোহ, এটা রবীন্দ্রনাথের লেখায় পাওয়া প্রায় অসম্ভব। রবীন্দ্রনাথ সাম্রাজ্যবাদের সমালোচনা করেছেন ঠিকই, কিন্তু সেটা করেছেন একজন দার্শনিকের দৃষ্টিকোণ থেকে, আর নজরুল করেছেন একজন সৈনিকের দৃষ্টিকোণ থেকে। দুজনের পথ সম্পূর্ণ ভিন্ন। আমি দুঃখিত, কিন্তু আপনার এই যুক্তিটা আমি ঠিক মানতে পারছি না। আপনি রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তাকে বায়বীয় বলে খুব সরলীকরণ করে ফেলছেন। ঘরে বাইরে উপন্যাসে সন্দীপের চরিত্রের মাধ্যমে তিনি উগ্র জাতীয়তাবাদের যে ভয়ঙ্কর রূপটা তুলে ধরেছিলেন, তা তো আজও প্রাসঙ্গিক। তিনি গান্ধীজির চরকা কাটার আন্দোলনকে সমর্থন করেননি, কারণ তিনি মনে করতেন ওটা একটা যান্ত্রিক সমাধান, মানুষের আত্মার মুক্তি তাতে নেই। তার রাজনৈতিক বিশ্লেষণ ছিল অনেক বেশি গভীর, অনেক বেশি মৌলিক। তিনি ব্রিটিশদের তাড়ানোর চেয়েও বেশি জরুরি মনে করতেন ভারতীয় সমাজের ভেতরের কুসংস্কার আর বিভেদ দূর করাকে। মানে নজরুল লড়ছিলেন পরাধীনতার সিমটমসের বিরুদ্ধে, আর রবীন্দ্রনাথ আঘাত করতে চাইছিলেন রোগের একেবারে মূলে। হ্যাঁ, নজরুল প্রত্যক্ষ সংগ্রামে বিশ্বাসী ছিলেন, আর রবীন্দ্রনাথ ছিলেন অহিংস পথের পথিক। কিন্তু লক্ষ্য তো সেই একই ছিল, মানুষের মুক্তি। পথ ভিন্ন হলেই কি দর্শনটা পুরোপুরি ভিন্ন হয়ে যায়? আমার তো মনে হয় রবীন্দ্রনাথের বিশ্লেষণটা আরও দূরদর্শী ছিল। বিশ্বকবি, নোবেলজয়ী একজন মানুষ, তার একটি বই উৎসর্গ করছেন কাকে? ব্রিটিশ সরকারের চোখে যিনি একজন রাজদ্রোহী, সেই তরুণ কবিকে। এটা কি শুধু স্নেহ বা আশীর্বাদ ছিল? আমার তা মনে হয় না। এটা ছিল একটা রাজনৈতিক স্টেটমেন্ট। রবীন্দ্রনাথ এই উৎসর্গের মাধ্যমে ব্রিটিশ সরকারকে এবং গোটা দেশকে একটা বার্তা দিয়েছিলেন। তিনি নজরুলের বিদ্রোহকে, তার স্বতন্ত্র সত্তাকে সম্মান জানিয়েছিলেন। এটা কোনো গুরু শিষ্যের সম্পর্ক নয়, এটা ছিল দুজন স্বতন্ত্র শক্তির পারস্পরিক স্বীকৃতি। আমি আপনার সাথে একমত যে ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমার ব্যাখ্যাটা একটু ভিন্ন। সম্পর্কটা গুরু শিষ্যের না হলেও সেখানে একজন অভিভাবক এবং স্নেহভাজনের ছায়া কিন্তু ছিল। আপনি উৎসর্গের কথা বলছেন, আর আমি আপনাকে টেলিগ্রামের কথা মনে করিয়ে দিই। নজরুলের অনশন ভাঙানোর জন্য রবীন্দ্রনাথ উদ্বিগ্ন হয়ে বার্তা পাঠিয়েছিলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হল আওয়ার লিটারেচার, আমাদের সাহিত্য। তিনি কিন্তু বলছেন না ইয়র লিটারেচার বা বেঙ্গালি লিটারেচার, তিনি বলছেন আমাদের সাহিত্য, যার মধ্য দিয়ে তিনি নজরুলকে বাংলা সাহিত্যের যে মূলধারা, যার প্রধান প্রতিনিধি তিনি নিজে, তারই একজন উত্তরাধিকারী হিসেবে চিহ্নিত করছেন। তিনি নজরুলকে কোনো বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে দেখছেন না, বরং নিজের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখছেন। নজরুলও তো পরে তার শ্রেষ্ঠ কবিতার সংকলন সঞ্চিতা রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন। এই পারস্পরিক শ্রদ্ধা আর স্নেহকে শুধু রাজনৈতিক স্বীকৃতি দিয়ে বিচার করলে সম্পর্কের গভীরতাটা কোথাও হারিয়ে যায়। আপনি উত্তরাধিকারী শব্দটা ব্যবহার করলেন, কিন্তু উত্তরাধিকারী তো বিদ্রোহ করতে পারে, পিতার আদর্শের বিরুদ্ধে গিয়ে নতুন পথ তৈরি করতে পারে। দেখুন, নজরুলের আবির্ভাব বাংলা সাহিত্যে একটা আরামের নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছিল। দশকের পর দশক ধরে রবীন্দ্রকাব্যের যে পেলব আধ্যাত্মিক বলয় তৈরি হয়েছিল, নজরুল এসে সেটাকে ভেঙে চুরমার করে দিলেন।
তিনি দেখালেন কবিতায় শুধু সৌন্দর্য নয়, শক্তিও থাকতে পারে, শুধু নিবেদন নয়, দাবিও থাকতে পারে। তার ভাষা, তার অসাম্প্রদায়িক চেতনা, যেখানে তিনি একই কবিতায় শ্যামামায়ের কোলে চড়ে জপি আমি শ্যামামায়ের নাম এবং হাতে বাজে অগ্নিবীণা কক্ষেতে কোরআন বলতে পারেন, এই সাহস, এই সমন্বয়ের চেষ্টা, এটা তো রবীন্দ্র জগতে ছিল না। তিনি এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। আমি ভেঙে চুরমার শব্দটার সাথে ঠিক একমত নই। আমি বলবো রূপান্তর। রবীন্দ্রনাথ যে দার্শনিক ও সাহিত্যিক ভিত্তি তৈরি করেছিলেন, নজরুল সেই উর্বর জমিতেই তার বিদ্রোহের বীজ বপন করেছিলেন। রবীন্দ্রনাথ যদি মানবতাবাদের ধারণাটিকে সাহিত্যের কেন্দ্রে না আনতেন, তাহলে নজরুল হয়তো শোষিত মানুষের কথা বলার ভাষাই খুঁজে পেতেন না। রবীন্দ্রনাথ যদি গীতিকবিতার আঙ্গিককে এতখানি উন্নত না করতেন, তাহলে নজরুল হয়তো তার গজলের জন্য উপযুক্ত কাঠামোই পেতেন না। তাই নজরুলের স্বাতন্ত্র্যকে রবীন্দ্র প্রভাব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেখাটা ঠিক নয়। বরং বলা ভালো, তিনি ছিলেন সেই বলয়েরই সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে তেজস্বী এবং সবচেয়ে বিদ্রোহী সন্তান। তিনি বলয়টাকে প্রসারিত করেছেন, কিন্তু তার বাইরে চলে যাননি। পরিশেষে আমি এটাই বলবো, নজরুলের আবির্ভাব বাংলা সাহিত্যের জন্য একটা যুগান্তকারী ঘটনা ছিল। তার কবিতার বিদ্রোহ, ভাষার তেজ এবং আপসীন জীবনবোধ রবীন্দ্র প্রভাবের শক্তিশালী বৃত্ত ভেদ করে এক সম্পূর্ণ নতুন ও মৌলিক পথে সৃষ্টি করেছিল। তিনি দেখিয়েছেন যে রবীন্দ্রনাথকে অনুসরণ না করেও মহান সাহিত্য সৃষ্টি করা যায়, আর তিনিই তার শ্রেষ্ঠ উদাহরণ। আর আমি বলবো, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের যে হিমালয় তৈরি করেছিলেন, নজরুল সেই হিমালয়েরই এক উত্তাল অগ্নিগর্ভ আগ্নেয়গিরি। তাই তার সৃষ্টিকে বুঝতে হলে হিমালয়ের বিশালতাকেও অস্বীকার করা যায় না। নজরুলের স্বতন্ত্র হল রবীন্দ্র প্রভাবের এক যুগান্তকারী ও বিপ্লবী রূপান্তর, তাকে সম্পূর্ণ অস্বীকার করে নয়। এই দুই মহান কবির সম্পর্ক ছিল শ্রদ্ধা, স্নেহ আর বলা যায় সুস্থ প্রতিযোগিতার এক জটিল রসায়ন। তাদের নিয়ে এই আলোচনা তাদের মহিমাকে কোনোভাবেই খাটো করে না। একদমই না, বরং এই বিতর্কের পথ ধরেই আমরা বাংলা সাহিত্যের বিশালতা এবং এর দুই প্রধান রূপকারের সৃষ্টিশীলতার ভিন্ন ভিন্ন মাত্রা উপলব্ধি করতে পারি। কে কতটা স্বতন্ত্র বা কার প্রভাব কতটা, সেই উত্তর খোঁজার যাত্রাই পাঠককে তাদের সৃষ্টির আরও গভীরে নিয়ে যাবে।